গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। কাল সর্দি। রচনা পাঁচকড়ি দে। আবহ ও সম্পাদনা অভিক চক্রবর্তী। শব্দগ্রহণ অনুপ মুখোপাধ্যায়। অডিও রূপান্তর ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প কাল সর্দি। পুজোর ছুটিতে পশ্চিমে বেড়াতে যাচ্ছি। রাতের ট্রেনে উঠেছিলাম। মোঘল সরাইতে এসে ভোর হলো। সহযাত্রীরা সবাই নেমে গেল। খালি কামরায় আমি একা। ট্রেন ছাড়ে ছাড়ে এমন সময় একটা লোক এসে এই কামরাতেই উঠল। লোকটির সঙ্গে একটি ছোট কাঠের বাক্স, চামড়ার পটি বাঁধা, আর একটা সাধারণ চামড়ার ব্যাগ। কিন্তু লোকটার চেহারা দেখে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। স্পষ্টতই দেখলাম লোকটা ক্ষয় রোগে একেবারে কঙ্কালসার হয়ে গেছে। মরতে বেশি দেরি নেই। শুনেছিলাম ক্ষয়রোগ বড় সংক্রামক। মনে মনে ঠিক করলাম পরের স্টেশনে গাড়ি থামলেই এই কামরা থেকে নেমে পড়ব। আরও একটা অস্বস্তিকর বিষয় হলো লোকটা নিতান্ত অভদ্রের মতো ক্রমাগত আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যাই হোক, পরের স্টেশনের অপেক্ষায় বসে রইলাম। গাড়ির বেগ ক্রমে কমে আসার উপক্রম করলে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলাম। গাড়ি থামলেই নেমে পড়ব। গাড়ি প্রায় থামে থামে এই সময় লোকটি বলে উঠল, ভূপেন্দ্রবাবু, আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। নেমে যাচ্ছেন? আমি বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালাম। বললাম, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। এই সময় গাড়ি দাঁড়ালো। লোকটি বলল, এক সময় 3 দিন আপনি আমার বাড়িতে ছিলেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না একে কোথায় দেখেছি। গাড়ি আবার ছেড়ে দিল। আমার নামা হলো না। আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, বুঝতে পারছি আপনি মনে করতে পারছেন না। গত বছর কাশীতে আমার নাম সুধাংশু, মনে পড়ছে? আমি বিস্ময়ে বলে উঠলাম, সুধাংশু বাবু? আপনি সেই সুধাংশু বাবু? আমার চেহারার কি এতই পরিবর্তন হয়েছে যে আপনি আমাকে চিনতে পারছেন না? পরিবর্তন? আপনি বলে না দিলে আমি কখনোই আপনাকে সুধাংশু বাবু বলে চিনতে পারতাম না। সত্যি কথা বলতে কি, তার কথা আমার যেন ঠিক বিশ্বাস হলো না। সুধাংশুবাবু সুপুরুষ যুবক, কাশীর একজন ধনী ব্যক্তি। 3 দিন তিনি আমাকে রাজার হালে তাঁর বাড়িতে রেখেছিলেন। আর এই জীর্ণ শীর্ণ কঙ্কালসার লোকটি সেই সুধাংশুবাবু? এ যে অসম্ভব। বললাম, আপনি যদি সেই সুধাংশুবাবু হন
তাহলে আপনার এই অবস্থা হলো কিভাবে? সে অনেক কথা, দেখা যখন হলো সবই জানতে পারবেন। তবে আপনি যা ভাবছেন তা ঠিক নয়। আমার ক্ষয়রোগ হয়নি। মরার জন্য রোগের প্রয়োজন হয় না। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। বললেন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি বলুন? তিনি তার ব্যাগের ভেতর থেকে একতারা কাগজ বের করে বললেন, এতে যে বৃত্তান্ত বর্ণনা করা আছে তেমন বৃত্তান্ত এ জগতে আর নেই। আমার মৃত্যুর পর এ লেখা আপনাকে প্রকাশ করতে হবে। কথা দিন। এক সময় আপনি আমাকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছিলেন, তাই আপনার কথা আমি রাখব। শুনে সুখী হলাম। আপনি কতদূর যাবেন? অনেক দূর, পাঞ্জাব পর্যন্ত। তাহলে রাত্রে গাড়িতে থাকবেন? অগত্যা। তাহলে রাতের মধ্যেই প্রমাণ পাবেন যে আমার ক্ষয়রোগ হয়নি। এখন এই পর্যন্ত থাক, এবার একটু বিশ্রাম করি। এই বলে তিনি আপাদমস্তক মুড়ি দিয়ে সামনের সিটের ওপর শুয়ে পড়লেন। অগত্যা আমিও শুয়ে পড়লাম। ট্রেন তখন তীর বেগে ছুটছে। কখন ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। যখন ঘুম ভাঙল দেখলাম রাত্রি হয়ে গেছে, কামরায় আলো জ্বলছে। উঠে পড়লাম। প্রথমে সুধাংশুবাবুর দিকে তাকায়নি। কোন স্টেশনের কাছে এলাম সেটা দেখবার জন্য উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়ালাম, কিন্তু কিছুই বুঝে উঠতে না পেরে কামরার ভেতরে মুখ ফেরালাম। তারপর যা দেখলাম তাতে বিস্মিত, স্তম্ভিত আর ভীত হয়ে ধপাস করে সিটের ওপর বসে পড়লাম। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। সকালে যাকে জীর্ণ শীর্ণ কঙ্কালসার ক্ষয় রোগগ্রস্ত দেখেছিলাম, সে এখন কাশিতে দেখা সেই আগেকার সেই সুপুরুষ বলিষ্ঠ যুবক সুধাংশুবাবু। কিছুক্ষণের জন্য আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তারপর সহসা বলে উঠলাম, এ কি ঐশাচিক ব্যাপার! আগেই তো আপনাকে বলেছিলাম আমার ক্ষয়রোগ হয়নি। পিশাচের হাসি কাকে বলে আমি জানি না, কিন্তু এমন পৈশাচিক হাসি আমি আগে কখনো শুনিনি। আমার সারা শরীর শিউরে উঠল। যেভাবে তিনি আমার দিকে তাকিয়ে আছেন তাতে প্রকৃতই আমার ভয় হলো। একদিন রাত্রে একটা গোখরো সাপের চোখ জ্বলতে দেখেছিলাম। তার চোখ দুটো ঠিক সেই রকম জ্বলছে। তাকাতে পারছি না, অথচ মুগ্ধ হয়ে তার চোখের দিকেই তাকিয়ে আছি। তিনি বললেন, এবার বুঝলেন তো আমি সেই সুধাংশুই আছি। আমি সবেগে বলে উঠলাম, আমি আর কিছুই বুঝতে চাই না। একটা ভালো জিনিস দেখবেন? না, আমার আর কিছুই দেখার ইচ্ছে নেই। সুধাংশুবাবু আর কোনো কথা বললেন না। আমিও প্রাণপণ শক্তিতে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলাম, আর তার দিকে তাকালাম না। জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম। ধীরে ধীরে গাড়ির গতি কমে এলো। সামনে একটা স্টেশন আসছে। আমি এই অপেক্ষাতেই ছিলাম। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেটের মুখে গিয়ে দাঁড়ালাম। সুধাংশুবাবু সেই চামড়ার পটি বাঁধা ছোট্ট বাক্সটা দেখিয়ে বললেন, এর ভেতরে কি আছে সেটা দেখে গেলেন না? আমি কোনো উত্তর দিলাম না। গাড়ি থামতেই লাফিয়ে নেমে পড়লাম। সব জিনিস নামাতে পারলাম কিনা তাও জানি না। গাড়ি ছেড়ে দিল। শুনতে পেলাম সুধাংশুবাবু মুখ বাড়িয়ে বললেন, কথা দিয়েছেন কিন্তু ভুলবেন না, সময় মতো কাগজ পাঠিয়ে দেব। সুধাংশুবাবুকে নিয়ে ট্রেন
দিল্লির দিকে চলে গেল। এই ঘটনার পর 6 মাস কেটে গেল। ধীরে ধীরে সুধাংশুবাবুর কথা যখন প্রায় ভুলেই গেছি, ঠিক সেই সময় আমার কলকাতার বাড়ির ঠিকানায় ডাকে একতারা কাগজ ও একখানা চিঠি পেলাম। চিঠিটা সুধাংশুবাবুর লেখা। সে লিখছে, প্রিয় ভূপেন্দ্রবাবু, আর সময় নাই, শেষ সময় ঘনাইয়া আসিয়াছে। কাগজগুলি পাঠাইলাম, ভালো করিয়া আদ্যপান্ত পড়িলে যদি বিশ্বাস করিতে ইচ্ছা হয় করিবেন, না করিলে আপত্তি নাই। তবে আপনার অঙ্গীকার যে ভুলিবেন না তা আমি জানি। শীঘ্রই আমার মৃত্যু সংবাদ পাইবেন। 1 বৎসর পূর্বে যখন আমরা কাশীতে একত্রে আমোদ প্রমোদ করিয়াছিলাম, তখন কে জানিত এত শীঘ্র এই দিন ঘনিয়ে আসবে। আপনার অনুগত সুধাংশু। রাতে কাগজগুলো নিয়ে পড়তে বসলাম। আমার নাম সুধাংশু কুমার মিত্র। কাশীতে আমার বাবা ছিলেন একজন সম্ভ্রান্ত মানুষ। আমি তার একমাত্র সন্তান। হঠাৎ করেই বাবা মারা গেলেন। বাবার ইচ্ছা ছিল তার বিশেষ বন্ধু নরোত্তম বাবুর একমাত্র মেয়ের সাথে আমার বিবাহ হোক। বাবার ইচ্ছার কথা নরোত্তম বাবুও জানতেন। তিনি স্থির করলেন কালা শৌচ মিটে যাবার পরেই আমাদের বিয়েটা তিনি দিয়ে দেবেন। কিন্তু অদৃষ্টে ছিল অন্য কথা। বাবার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর হঠাৎ একদিন আমার বন্ধু কৃতান্ত এসে হাজির। কৃতান্ত আমার স্কুলের বন্ধু। তার সাথেই আমার বন্ধুত্ব ছিল সকলের চাইতে বেশি। স্কুলে থাকতে থাকতেই হঠাৎ সে একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কেউ তার কোনো সন্ধান পেল না। কেউ কেউ বলেছিল সে নাকি এক সন্ন্যাসীর সঙ্গে চলে গেছে। প্রায় 7-8 বছর তার আর কোনো খবর পায়নি। সেই কৃতান্ত হঠাৎই একদিন ভোরে ছেঁড়াখোঁড়া মলিন বেশে আমার সামনে এসে দাঁড়ালো। আনন্দে, বিস্ময়ে, দুঃখে আমার চোখে জল চলে এলো। কোনো রকমে বললাম, কৃতান্ত। আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে চিনতেই পারবে না। কি বলছো তুমি? এতদিন ছিলে কোথায়? সে অনেক কথা, পরে বলবো খন। এসো এসো, ভেতরে এসো। এরপর প্রায় মাসখানেক কেটে গেল। কৃতান্তকে আমার কাছে আমার সঙ্গেই রেখে দিলাম। এর মধ্যে যতবারই আমি তাকে জিজ্ঞাসা করেছি এতদিন সে কোথায় ছিল, কার কাছে ছিল, ততবারই সে বলেছে পরে বলবো। একদিন সে আমাকে বলল, তোমার গলগ্রহ হয়ে আর কতদিন থাকবো সুধাংশু? লোকে যে এবার বদনাম করছে, অথচ আমারও যাওয়ার কোনো জায়গা নেই। তাই বলছিলাম তোমার এখানে আমাকে একটা কাজ দাও না। লেখাপড়া তো কিছু শিখেছি, আর গায়ে গতরেও খাটতে পারবো। আমি এই প্রস্তাব হেসে উড়িয়ে দিলাম। কিন্তু সে প্রায় রোজই এ ব্যাপারে জেদাজেদি করতে লাগলো। শেষে বাধ্য হয়েই আমার কাজকর্ম দেখার জন্য তাকে 50 টাকা মাইনের একটা চাকরি দিলাম। সে বলল, দেখো সুধাংশু, এখন তুমি আমার মনিব। এখন তোমার সঙ্গে এক বাড়িতে একসঙ্গে থাকাটা ভালো দেখায় না। লোকেই বা কি বলবে বলো? বরং বলছিলাম তোমার বাড়ির পাশের ওই ছোট বাড়িটা আমাকে থাকতে দাও। তাহলে তোমার সাথে কাছাকাছি থাকাও হবে, আবার লোকেও কিছু বলবে না। আমি প্রথমে এ কথায় কান দিলাম না, কিন্তু এবারও তার পীড়াপিড়িতে অবশেষে রাজি হতে হলো। কৃতান্ত সেই দিনই তার নতুন বাসায় গিয়ে উঠল। আরও 1 মাস কেটে গেল। দেখলাম কৃতান্ত আমার কাজ নিজের কাজ মনে করেই করতে লাগলো। একদিন সন্ধেবেলায় আমাদের পুরনো ভৃত্য রঘুনন্দন আমার ঘরে আলো দিতে এসে কিন্তু কিন্তু করে বলল,
আগে একটা কথা বলবো দাদাবাবু। হ্যাঁ, বলো। কৃতান্ত বাবু, কৃতান্তবাবু কি? বলো। বলবো? হ্যাঁ, বলো না, শুনি। কৃতান্ত বাবু, মানে কৃতান্ত বাবুর মাথা ঠিক আছে কি? আমি হেসে বললাম, কেন? তোমার এমন মনে হলো কেন বলো তো রঘুনন্দন? আগে হয়তো আপনি বিশ্বাস করবেন না। হ্যাঁ, করবো, বলো না। কৃতান্ত বাবুর কাছে একটা সাপ আছে। সাপ? আগে হ্যাঁ দাদাবাবু, আমি আমি নিজে চোখে দেখেছি। নিজে চোখে কি দেখেছ? রঘুনন্দন খানিকক্ষণ চুপ করে রইল। আমি বললাম, বলো কি দেখেছ? বিশ্বাস করবেন না। হ্যাঁ, করবো, তুমি বলো। কৃতান্ত বাবুর কাছে একটা একটা সাপ আছে। সেটা থাকে একটা ছোট বাক্সে। কাল রাত্রে, অনেক রাত্রে একটা দরকারে আমি তার ঘরের দিকে গিয়েছিলাম। দেখলাম, বাবা, ভাবলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। কি দেখলে? সেই সাপটা তার সর্বাঙ্গে জড়িয়ে ধরে তার সঙ্গে খেলা করছে। সেরকম চোখ, সাপের চোখ আগে আগে কোথাও দেখিনি। কৃতান্ত বাবুর চোখ দুটো ঠিক সেই রকম ভয়ানক, ভয়ঙ্কর। তারপর? আগে শুনলে রাগ করবেন, তিনি আপনার বন্ধু। না, রাগ করবো না রঘুনন্দন, তুমি বলো। তিনি ভালো লোক নন। কিভাবে জানলে? তা ঠিক বলতে পারি না, তবে তবে ইনি ভালো লোক নন। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও। রঘুনন্দন চলে যাবার পর 7-5 ভাবতে বসলাম। কৃতান্ত এখানে আসার পর থেকেই একটা জিনিস খেয়াল করেছে, ছোটবেলায় আমি তাকে যেমন দেখেছিলাম সে ঠিক সেই রকম নেই, কিন্তু কেউ তাকে খারাপ লোকও বলতে পারবে না। এই ঘটনার পর দিন যা ঘটল তা আমার জীবনটাকেই পুরোপুরি পাল্টে দিল। রাত্রে তখন 9টা বেজে গেছে। খেতে যাব ভাবছি, এমন সময় আমার ভাবী শ্বশুর মশাই অর্থাৎ নরোত্তমবাবু এসে হাজির হলেন। এত রাতে তাকে আসতে দেখে আমি বেশ অবাক হলাম। উঠে গিয়ে খাতির করে তাকে ভেতরে এনে বসতে বললাম, কিন্তু তিনি বসলেন না। গম্ভীর মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, তুমি যেমন করতে পারো তা আমি ভাবিনি সুধাংশু। কি করেছি? কি করেছো তুমি জানো না? আপনি না বললে আমি জানবো কিভাবে? তবে থাক, কথা বাড়িয়ে আর লাভ নেই। যা বলতে এসেছি সেটাই শুনে নাও। তোমার বাবার অনুরোধ সত্ত্বেও আমার মেয়ের সাথে তোমার বিয়ে এখন আর সম্ভব নয়। এর মেয়েকে আমি পাগলের মতো ভালোবাসি। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো, মুখ দিয়ে কোনো কথা বেরল না। তিনি বললেন, তোমাকে বলা উচিত বলেই বলে গেলাম, তুমি বিয়ের জন্য বরং অন্য পাত্রে খুঁজে নিও। কথাটা বলেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। আমি আর সংযম রক্ষা করতে পারলাম না, তার পথ আটকে গলা তুলে বললাম, কেন আপনি এ কথা বলছেন? তা না বললে আমি আপনাকে যেতে দেব না। তিনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি সে কথা আর বলতে চাই না। কিন্তু আমি শুনতে চাই। বলতে আমি বাধ্য নই। নিশ্চয়ই বাধ্য। বাবা বেঁচে থাকাকালীন আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, আপনি তা ভেঙে দিতে চাইছেন কেন? আমি 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 তো জানতে চাই, আমি তো জানতে চাই। তোমার 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 চরিত্র সম্পর্কে আমি গুরুতর খারাপ কথাই শুনেছি। কে বলেছে? তার নাম আমি কখনোই বলবো না। আপনি অন্যায় করছেন। আমরা এত জোরে জোরে কথা বলছিলাম যে বাইরে থেকে কেউ শুনলে ভাববে আমরা ঝগড়া করছি, কিন্তু তিনি আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে গেলেন। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। কতক্ষণ ওভাবে বসেছিলাম তা বলতে পারবো না। হঠাৎ আমার স্পষ্ট মনে হলো বাড়ির সদর গেটের কাছে কেউ একজন আর্তনাদ করে উঠল। তারপরেই সব
চুপচাপ, আর কিছু শুনতে পেলাম না। তক্ষুনি বাগান পেরিয়ে গেটের দিকে ছুটে গেলাম। দেখলাম অন্ধকারের মধ্যে আমার ভাবী শ্বশুর মশাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে পিছন থেকে কেউ লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করেছে। কি করব কিছু ভেবে পেলাম না। হঠাৎ পিছনে পায়ের আওয়াজ শুনে তাকিয়ে দেখি আমাদের একজন দারোয়ান, আর তার পিছনে কৃতান্তও ছুটে এসেছে। বললাম, ইনি এখানে পড়ে আছেন, বোধহয় মাথায় কেউ মেরেছে। আশ্চর্য! কে মারলো? আমি শব্দ শুনে ছুটে এসেছি, এই ব্যাপার দেখছি। এখন উপায়? চলো আগে বাড়ির ভেতরে নিয়ে যাই। অচৈতন্য নরোত্তম বাবুকে আমার ঘরের বিছানার ওপর শুইয়ে দিয়ে কৃতান্ত ডাক্তার ডাকতে গেল। আমি অস্থির হয়ে এদিক ওদিক করতে লাগলাম। হঠাৎ কি মনে করে ওর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দেখতে গিয়ে একটা চিঠি পেলাম। সেটা নিজের পকেটে রেখে দিলাম। এমন সময় ডাক্তারবাবুকে নিয়ে কৃতান্ত চলে এলো। ডাক্তারবাবু রুগী দেখে গম্ভীর হয়ে বললেন, মোটা লাঠির আঘাতে মাথার পিছন দিকের খুলিতে চির ধরেছে। সেই আঘাতে তখনই ওনার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে? মৃত্যু মানে খুন? এই ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে। এর বাড়িতে তো এখনই খবর দেওয়া উচিত। হ্যাঁ, দেরি করবেন না। আর আর ওই থানাতেও একটা। কৃতান্তই সব ব্যবস্থা করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই অনেক লোকজন চলে এলো। তারা নরোত্তম বাবুকে তার বাড়িতে নিয়ে চলে গেল। আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমার জীবন থেকে সুখ চিরদিনের জন্য চলে গেল। সেই রাত থেকেই পুলিশ এই খুনের অনুসন্ধান আরম্ভ করল। সবাইকে জিজ্ঞাসাবাদ করে নেবার পর তদন্তকারী অফিসার আমাকে নিয়ে পড়লেন। তিনি কখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? ঠিক কোন সময়? তখন রাত প্রায় 9টা। কতক্ষণ কথাবার্তা হয়েছিল? বোধহয় মিনিট 15 হবে। তারপর তিনি চলে গেলেন? হ্যাঁ। আচ্ছা, সেই সময় কি আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল? ঝগড়া ঠিক বলা যায় না। আপনার বাড়ির কাজের লোকেরা বলল যে আপনার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা দুজনেই খুব চিৎকার করে কথা বলছিলেন। হ্যাঁ, তা ঠিক। তবে এটা ঠিক ঝগড়া নয়। বৎসা? হ্যাঁ, খানিকটা সেই রকমই বলতে পারেন। আপনার সাথে তিনি মেয়ের বিয়ে দিতে অসম্মত হয়েছিলেন? হ্যাঁ, তিনি এরকমই বলছিলেন। আপনি তার মেয়েকেই বিয়ে করতে চান? এটা অনেকদিন আগে থেকেই ঠিক হয়েছিল। এখন ইনি আপত্তি করছিলেন, সুতরাং এর মৃত্যুতে আপনার বিয়েতে আর কোনো বাধা রইল না। ইন্সপেক্টরের এই কথায় আমার শরীরের রক্ত যেন জল হয়ে গেল। কি ভয়ঙ্কর! এরা কি তবে আমাকে খুনি ভাবছে? ইন্সপেক্টর মৃদু হেসে একখানা লাঠি দেখিয়ে আমাকে বললেন, এই লাঠিখানা কার আপনি চিনতে পারেন? এ তো আমারই লাঠি। আপনি পেলেন কোথায়? যেখানে আপনার ভাবি শ্বশুর মশাই আহত হয়েছিলেন সেখানে। আচ্ছা, কাল দেখা হবে। ইন্সপেক্টর চলে গেলেন। আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না। দেখলাম আমার ঘরের সামনে দুজন কনস্টেবল মোতায়েন করা হলো। হঠাৎ আমার সেই চিঠিটার কথা মনে পড়ল, নরোত্তম বাবুর পকেট থেকে যেটা বার করে নিয়েছিলাম। ভাবলাম ওই চিঠি পড়লে হয়তো কে নরোত্তম বাবুকে খুন করেছে তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। চিঠিটা খুলে দেখলাম দিল্লি থেকে গুরু গোবিন্দ বলে একটি লোক নরোত্তম বাবুকে চিঠিটা লিখেছেন। চিঠিটা এই রকম: মহাশয়, আপনি যাহা শুনিয়াছেন তাহা মিথ্যা শোনেন নাই। প্রকৃতই এখানে
মর্জিনা নামে এক সুন্দরী বাইজি আছে। সুধাংশুবাবু এখানে আসিয়া তাহার সহিত আমোদ প্রমোদ করিয়া থাকেন। তিনি ঘোর মদ্যপ, উচ্ছৃঙ্খল চরিত্রের মানুষ। আমি ঘটনা সত্য কিনা যাচাই করিবার জন্য মর্জিনার সঙ্গে দেখাও করিয়াছিলাম। সে বলিল যে এখনো সে সুধাংশুবাবুর রক্ষিতা, তিনি তাহাকে মাসে মাসে টাকা পাঠাইয়া থাকেন। আপনি যাহা জানিতে চাহিয়াছিলেন লিখিলাম, ইতি বংশবৎ গুরু গোবিন্দ। এটি পড়ে আমার মাথা ঘুরে গেল। দিল্লিতে আমি বার কয়েক গেছি বটে, কিন্তু মর্জিনা বলে কোনো বাইজিকে আমি কখনো চোখেই দেখিনি, তার নাম পর্যন্ত শুনিনি। আমি জানতাম এ জগতে আমার কোনো শত্রু নেই, কিন্তু এখন বুঝতে পারছি কোনো পরম শত্রু আমার অলক্ষ্যে আমার চরম সর্বনাশ সাধনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সে কি? অনেক ভেবেও কিছুই বুঝে উঠতে পারলাম না। পরদিন সকালে, তখনও আমি ঘুম থেকে উঠিনি। অস্থির চিন্তায় সারা রাত ঘুম হয়নি। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজায় ধাক্কা শুনে আমার ঘুম ভেঙে গেল। ধর্মার করে উঠে পড়ে জিজ্ঞাসা করলাম, কে? আগে আমি রঘুনন্দন দাদাবাবু। কি হয়েছে? ইন্সপেক্টর বাবু এসেছেন। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে এলাম। ইন্সপেক্টর বাবু গম্ভীর হয়ে বললেন, দুঃখিত সুধাংশুবাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি এখন আমাকে যা বলবেন তা আপনার বিরুদ্ধে প্রমাণস্বরূপ গণ্য হবে। আমি অতি কষ্টে আত্মসংযম করে বললাম, তাহলে আমি এখন কিছুই বলছি না। আমি কি জামিনে খালাস পেতে পারি? খুনের মোকদ্দমা, জামিন দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে হাকিম ইচ্ছে করলে দিতে পারেন। আপনার টাকার অভাব নেই, টাকার জোরে সবই সম্ভব। আমি উকিলের ওপর সমস্ত ভার দিয়ে ইন্সপেক্টরের সঙ্গে চলে গেলাম। ইন্সপেক্টর বিশেষ খাতির করেই আমার সঙ্গে কথা বলতে লাগলেন। বললেন, মোকদ্দমা ফেঁসে যাবে, কিছুই হবে না। আপনি যে খুন করেননি তা সকলেই জানেন। কিন্তু খুনটা করলো কে? ওইটা বলাই তো কঠিন। কারো বিরুদ্ধে প্রমাণ এমনকি সন্দেহ পর্যন্ত নেই। টাকার জোরে সব হয়। আমার উকিল কৌশলী অনেক লড়ালড়ি করে আমাকে জামিনে খালাস করে আনলেন। মোকদ্দমায় জলের মতো টাকা খরচ হতে লাগলো, নইলে আমার বাঁচার উপায় ছিল না। আমার বিরুদ্ধে যাওয়ার মতো অনেক প্রমাণ ছিল। যে লাঠি মৃত ব্যক্তির পাশে পাওয়া গেছে তা আমারই লাঠি। আমার বাড়ির গেটেই তার মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহের কাছে লোকে আমাকেই প্রথম দেখেছে। আমার সঙ্গেই একটু আগে তার বচসা হয়েছিল। তিনি তার কন্যার সঙ্গে আমার বিয়ে দিতে নারাজ হওয়ায় তাঁর প্রতি আমার স্বাভাবিকভাবেই একটা জাতক ক্রোধ জন্মানো উচিত। তবে আমার সপক্ষেও অনেকগুলো প্রমাণ দাখিল করা হলো। প্রমাণ করা হলো যে আমার ঘর থেকে আমার লাঠি খুনের 15 দিন আগেই চুরি হয়ে গিয়েছিল। ঘটনার দিন এ লাঠি আমার অধিকারে আদৌ ছিল না। দ্বিতীয়ত, দারোয়ান তাকে পড়ে যেতে দেখে ছুটে আসছিল। সে দেখেছিল যে তখনও আমি আমার ঘরেই বসে আছি। গেট থেকে আমার ঘর স্পষ্ট দেখা যায়। দারোয়ান আসলে আমার আগেই মৃতদেহের কাছে পৌঁছতে পারত, কিন্তু ঠিক এই সময় কৃতান্তবাবু তার কাছে এসে কি হয়েছে জানতে চাওয়ায় কৃতান্তবাবুর সাথে কথা বলতে গিয়েই দারোয়ানের আসতে বিলম্ব হয়েছিল। এছাড়া আরও প্রমাণ করা গেল যে গেটের কাছে চিৎকারের শব্দ শোনার পর আমি ঘর থেকে বেরিয়েছিলাম। সুতরাং আমার দ্বারা এই খুন কিছুতেই সম্ভব হতে পারে না। যাই হোক, যথাসময়ে বিচার শুরু হলো। ইন্সপেক্টর, ডাক্তার, দারোয়ান, কৃতান্ত
অনেকেই সাক্ষী দিল। কৃতান্ত আমার দিকে টেনে আমার পক্ষেই সাক্ষী দিলেও প্রকারান্তরে তার কথাগুলো আমার বিরুদ্ধে যেতে লাগলো। তবে শেষ পর্যন্ত বোধহয় পূর্বজন্মের পুণ্যের ফলেই আমি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেলাম। আদালত থেকে বেরিয়েই সবার আগে আমি কৃতান্তের খোঁজ করলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। মোকদ্দমা শেষ হবার আগেই কৃতান্ত আদালত থেকে বেরিয়ে এসেছিল। তারপর সে কোথায় গেল কেউ বলতে পারল না। তার ঘরে গিয়ে দেখা গেল তার সমস্ত জিনিসই পড়ে আছে, কেবল সেই ছোট কাঠের বাক্সটা ছাড়া। আমার অনুযোগের ভিত্তিতে পুলিশও তার অনুসন্ধান করতে লাগলো, কিন্তু আর তার কোনো সন্ধান পাওয়া গেল না। কৃতান্ত আবার আগের মতো নিরুদ্দেশ হয়ে গেল। সমস্ত ঝড় ঝাপটা ভুলে গিয়ে আমি যদি আবার আগের মতো নিজের কাজে ঘর সংসারে মন দিতাম, তাহলে নির্ঘাত সুখে স্বচ্ছন্দে বিলাস বৈভবে সুখী গৃহস্থের মতো জীবনটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু সবই নিয়তি, নিয়তির হাত এড়াতে পারে কে? আমি নিশ্চিন্তভাবে বসে থাকতে পারলাম না। সর্বদাই কৃতান্তের কথা, চিঠির কথা, মর্জিনা বাইজির কথা, সাপের কথা মনের মধ্যে তোলপাড় করতে লাগলো। ক্রমে আমি অস্থির হয়ে উঠলাম। ঠিক করলাম দিল্লিতে গিয়ে মর্জিনার খোঁজ করব। দিল্লিতে এসে এক বন্ধুর বাড়িতে উঠলাম। প্রথমে গুরু গোবিন্দ আর মর্জিনার সন্ধান করতে লাগলাম। গুরু গোবিন্দর সন্ধান কেউ দিতে পারল না। অনেক অনুসন্ধানের পর মর্জিনা নামের এক বাইজির সন্ধান পেলাম, কিন্তু সে যে বাড়িতে থাকতো সেখানে গিয়ে দেখলাম সে বাড়িতে কেউ নেই। বাড়িটা খালি পড়ে আছে। খোঁজ করতে পাশের এক দোকানদার বলল, আমরা তো অনেকেই তাকে খুঁজি মশাই। কেন, সে কি করেছে? আর কি করেছে, একেবারে সর্বনাশ করে গেছে। কি সর্বনাশ করেছে? চারদিকে দেনা করে গেছে, নবাবি করে সে আর তার বাবু কাউকে কিছু না বলে পালিয়েছে। তাই যে এত বড় জুয়া চোর সে তো আর আমরা জানতাম না। তার একজন বাবুও ছিল? হ্যাঁ, বাঙালি বাবু। তার চেহারাটা কেমন, মানে ওই বাঙালি বাবুটির? কে আর অত দেখছি বলুন তো মশাই। আর তবে ওই বাইজি মাঝে মধ্যে তসবিরওয়ালার কাছে গিয়ে ছবি তোলাতো। তসবিরওয়ালার কাছে ওদের দুজনের তসবির থাকলেও থাকতে পারে। কোন তসবিরওয়ালা? ওই চকের দিল মোহাম্মদ, আবার খোঁজ নিয়ে দেখতে পারেন। এর সঙ্গে আর কোনো কথা না বলে চকে এসে দিল মোহাম্মদ ফটোগ্রাফারের দোকানে গিয়ে মর্জিনার কথা জিজ্ঞাসা করায় সে হেসে বলল, আপনিও সেই ছুরিটার কাছে কিছু পান নাকি? না, তা ঠিক নয়, তবে আমি অন্য কারণে তাকে খুঁজছি। কি কারণ শুনতে পারি কি? আমি আসলে তার বাবুটিকে দেখতে চাইছিলাম। তার কোনো ছবি কি আপনার কাছে আছে? আছে বোধহয়। সেই মহাত্মার কয়েকখানা ছবি তুলেছিলাম। অনেকগুলো ছবির দাম এখনো পাইনি। দাঁড়ান, দেখছি। এই বলে তসবিরওয়ালা ভিতরে চলে গেলেন। খানিকক্ষণ পর ফিরে এসে আমার হাতে একটা ছবি দিলেন। সেখানে দেখে আমি বললাম, এই কি মর্জিনা? হ্যাঁ, এই সেই মর্জিনার ছবি। আর এই যে এই হচ্ছে ওই বাঙালি বাবুর ছবি। তিনি আর একখানা ছবি আমার হাতে দিলেন। আমি বিস্মিত হয়ে দেখলাম সে ছবি কৃতান্তের। বিস্ময় গোপন করে বললাম, হ্যাঁ, আমি একেই খুঁজছি। এরা এখন কোথায় আছে বলতে পারবেন? সেটা জানতে পারলে তো অনেকেরই উপকার হতো মশাই। দিল্লিতেই আছেন বলে মনে হয় কি? তা কেমন করে বলি বলুন তো? আমি বিভ্রান্ত হয়ে তার দোকান থেকে বেরিয়ে এলাম। একটা জিনিস বুঝতে পারলাম যে কৃতান্ত আমার বাড়ি অর্থাৎ কাশী থেকে পালিয়ে
এখানে মর্জিনার কাছে এসেছিল, তারপর দুজনে একসঙ্গে পালিয়েছে। তবে আমার ধারণা এখনো সে দিল্লিতেই আছে। যেমন করে হোক তাকে খুঁজে বার করতেই হবে। আমি দিল্লিতে আমার যে বন্ধুর বাসায় উঠেছি তাকে সব কথাই বললাম। সব ঘটনা শুনে তিনি বললেন, সে কি আপনার দিল্লিতে আছে? নিশ্চয় কোথাও পালিয়েছে। বলা যায় না, দিল্লি বড় শহর, কোনোখানে গা ঢাকা দিয়ে থাকতেও তো পারে। তাহলে কি পুলিশের সাহায্য নেবে? না, এক্ষুনি পুলিশকে জানানোর ইচ্ছে নেই। তবে এখানকার সব জায়গা ভালো করে চিনে জানে এমন কোনো একজন লোকের সাহায্য পেলে ভালো হতো। দাঁড়াও, তোমার কথা শুনে একজনের কথা মনে পড়ে গেল। তিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী, দিল্লি তার নখদর্পণে। তাহলে তার কাছে আমাকে একবার নিয়ে চলো। কখন যাবে বলো? এখনই। একটা কিছু হেস্তনেস্ত না হলে আমি স্থির থাকতে পারছি না। বেশ, চলো। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমরা যার কাছে এলাম তিনি একজন প্রৌঢ় হিন্দুস্থানি, নাম বীরবল সিংহ। দেখলেই মানুষটিকে বিচক্ষণ বলে মনে হয়। তিনি সমস্ত শুনে বললেন, আমি আজ থেকেই অনুসন্ধান শুরু করব। এরপর থেকে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আমি তাঁর বাড়িতে গিয়ে খবর নিতে লাগলাম। কিন্তু কৃতান্তের কোনো খবর তিনি আমাকে দিতে পারলেন না। একদিন রাত্রে তার বাড়ি থেকে ফিরছি, চকের ভেতর দিয়ে আসছিলাম। সেখানে লোকে লোকারণ্য। সেই ভিড়ের মধ্যে আমি যেন মুহূর্তের জন্য একবার কৃতান্তকে দেখতে পেলাম। পাগলের মতো ভিড় ঠেলে আমি তার দিকে ছুটলাম, কিন্তু তার কাছে পৌঁছবার আগেই সে আমার দৃষ্টির বাইরে চলে গেল। বহুক্ষণ ধরে চারদিকে তাকে খুঁজে বেড়ালাম, কিন্তু আর কোথাও তাকে পাওয়া গেল না। আমি তখনই আবার বীরবল সিংহের বাড়িতে ফিরে গেলাম। তিনি আমার সব কথা শুনে বললেন, আপনার ভুলও হতে পারে, সে যাই হোক, আমি কাল ওই চত্বরটা আর একবার ভালো করে দেখব। এরপর আরও 10 দিন কেটে গেল। বীরবল সিংহ বললেন, দিল্লির এমন কোনো জায়গা নেই যেখানে আমি খোঁজ করিনি, কিন্তু তার কোনো চিহ্নই কোথাও দেখতে পাইনি। সেদিন আপনি যদি সত্যিই তাকে দেখে থাকেন তাহলে সে এতদিনে অন্য কোথাও পালিয়ে গেছে। দিল্লির চারিদিকে রেলপথ, এখান থেকে পালানো খুবই সোজা। তবুও আপনি অনুসন্ধান বন্ধ করবেন না। আমি আরও কটা দিন এখানে আছি। কেন জানি না, আমার মন বলছে কৃতান্ত এখনো দিল্লিতেই আছে। আমি বাসায় ফিরে এলে বন্ধু বলল, একজন লোক তোমার জন্য বসে আছে। আমার জন্য? এখানে আবার আমাকে কে খোঁজ করবে? দেখলে তো আফিমকর বলে মনে হয়। সে কোথায়? ওই বাইরের ঘরে বসে আছে। আমি সেই ঘরে গিয়ে দেখলাম একটি লোক বসে আছে। তাকে দেখলে সত্যি আফিমখোর বলেই মনে হয়। আমাকে দেখে সে আমার মুখের দিকে তাকালো। বললাম, তুমি কাকে চাইছো? সুধাংশুবাবুর জন্য একটা চিঠি আছে। আপনি কি সুধাংশুবাবু? হ্যাঁ। কে চিঠি দিয়েছে? হ্যাঁ, পড়লেই জানতে পারবেন। লোকটি তার কাপড়ের ভেতর থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। চিঠিটা দেখেই আমি চমকে উঠলাম। এই যে কৃতান্তের হাতের লেখা! বিস্ময় আর উত্তেজনায় আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। নিমেষের মধ্যে চিঠিখানা পড়ে ফেললাম। কৃতান্ত লিখেছে, সুধাংশু, আমি মৃত্যুশয্যায়, বোধহয় আজ রাতটাও কাটিবে না। আমি তোমার প্রতি যথেষ্ট অন্যায় করিয়াছি। সময় থাকিতে তাহার কিছুটা প্রায়শ্চিত্ত করিতে ইচ্ছা করি। একবার আসিবে ভাই? পত্রবাহক তোমাকে আমার কাছে লইয়া আসিবে, তবে সঙ্গে পুলিশ আনিও না। ইতি কৃতান্ত। আমি বেশ কয়েকবার চিঠিটা পড়লাম, তারপর বন্ধুকে দেখালাম। তিনিও চিঠিটা পড়লেন। বললাম, তুমি কি বলছো? যাব? দেখো সুধাংশু,
ঋতান্তকে আমার চাইতে তুমিই বেশি ভালো করে চেনো। আমার তো মনে হয় তোমার ভাবি শ্বশুরমশাইকে সেই খুন করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একবার যে তোমার সর্বনাশ করার চেষ্টা করেছিল তাকে বিশ্বাস করা কি ঠিক হবে? আবার পুলিশ নিয়ে যেতে বারণ করছে, তাহলে বুঝে দেখো। তুমি যা বলছো তা ঠিক, কিন্তু কৃতান্ত লিখেছে যে সে মৃত্যুকালে প্রায়শ্চিত্ত করতে চায়। হ্যাঁ, সে কথাই লিখেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য কি সেটাই? তাহলে তুমি কি বলছো, যাব না? যেতে পারো, সেক্ষেত্রে কাল হয়তো দিল্লির কোনো সরু গলির মধ্যে তোমার মৃতদেহ পাওয়া যাবে। সঙ্গে যদি একটা পিস্তল নিয়ে যাই? একটা পিস্তল আর কদ্দূর কি হবে? সে জানে তুমি আসছো, কিন্তু তুমি জানো না সে কোথায় আছে। এ তো তৈরি হয়েই থাকবে। কিন্তু তুমি তো জানো এর সাথে দেখা না হলে আমি কিছুই জানতে পারবো না। আর যতদিন না সব কিছু জানতে পারছি ততদিন পর্যন্ত আমি স্থির থাকতে পারবো না। সে তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। আচ্ছা, ওই লোকটাকে একবার ডাকো তো, একবার কথা বলে দেখি। লোকটা আমার জন্যই অপেক্ষা করছিল। তাকে ডাকতেই সে উঠে এলো। বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, এই চিঠিতে তোমার কথা যখন উল্লেখ করা আছে তখন তুমি নিশ্চয়ই জানো এতে কি লেখা আছে? হ্যাঁ, কিছু কিছু জানি। যিনি চিঠিটা লিখেছেন তিনি কি অসুস্থ? সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আজ রাত কাটবে না। আমরা ভাবছি তার কাছে যাওয়াটা নিরাপদ হবে কিনা। তার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, সে আর কি বিপদ ঘটাবে? আমিও কি সঙ্গে যেতে পারি? আপনি তো আর পুলিশের লোক নন, তাহলে আর যেতে আপত্তি কোথায়? চলুন। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমরা আসছি। আমরা দুজনেই পকেটে পিস্তল নিয়ে সেই আফিমখোরের সঙ্গে বেরিয়ে পড়লাম। তখন রাত প্রায় 11টা। ছোট ছোট গলির ভেতর দিয়ে আমরা প্রায় 1/2 মাইল রাস্তা পেরিয়ে এলাম। আমার এই দিল্লিবাসী বন্ধু দিল্লির সমস্ত পথঘাটি চেনেন, তবুও দেখলাম এই গলিগুলো তিনি বিশেষভাবে লক্ষ্য করতে করতে গেলেন। অবশেষে সেই আফিমখোর আমাদের গোরস্থান সংলগ্ন একটা ভাঙা মসজিদের সামনে এনে বলল, তিনি এখানেই আছেন। দুজনেই যাবেন না একজন যাবেন? কৃতান্তের কথা অন্য কেউ জানুক তা আমি চাই না। তাই তাড়াতাড়ি বলে উঠলাম, না, আমি একাই যাব। বন্ধু বললেন, বেশ, তা যাও, তোমার কোনো বিপদ না হলেই হলো। তুমি তো এখানেই আছো, প্রয়োজন হলেই চলে আসতে পারবে। আফিমখোর বলল, আরে অত চিন্তার কিছু নেই, এতক্ষণে তার আয়ু শেষ হয়ে এসেছে। চলুন। বন্ধুকে সেখানেই দাঁড় করিয়ে রেখে আমি সেই ভগ্ন মসজিদের ভেতর ঢুকলাম। ভয়ে আমার বুক যে কাঁপছিল এ কথা অস্বীকার করব না। লোকটা একটা ঘর দেখিয়ে দিয়ে বলল, যান, ওই তো ওই ঘরে আছে। ঘরে ঢুকলাম। এক পাশে একটা আলো মিটমিট করে জ্বলছে, কিছুই ভালো করে দেখা যায় না। বুঝতে পারলাম ঘরের একদিকে কম্বলের ওপর একজনকে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম সে কৃতান্তই বটে, কিন্তু সে কৃতান্ত আর নেই, যেন একটা নরকঙ্কাল, চামড়া দিয়ে ঢাকা। প্রথমে মনে হলো সে মারা গেছে। মানুষের মুখের অমন শোচনীয় ভয়াবহ ভাব আমি আগে কখনো দেখিনি। গা শিউরে উঠল। ভালো করে দেখে বুঝলাম যে অতি ধীরে ধীরে তার নিঃশ্বাস পড়ছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে আস্তে ডাকলাম, কৃতান্ত, কৃতান্ত। সে চোখ মেলে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে, আমি এসেছি। তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। মৃত্যুকালের পাপীর সে ব্যাকুল হতাশ দৃষ্টি আমি জীবনে কখনো ভুলব না। কিছুক্ষণ চুপ করে থাকার পর ক্ষীণ কণ্ঠে বলল, নরকে যাবার আগে তোমার সাথে আমার বিবাদটা
মিটিয়ে নিতে চাই। আমি তার পাশে বসে তার একটা হাত আমার দু হাতের মধ্যে চেপে ধরে বললাম, তুমি যে মর্জিনার সাহায্যে আমার ভাবি শ্বশুরকে ভুল বুঝিয়ে তার মন ভেঙে দিয়েছিলে, এটা আমি জানতে পেরেছি। জানতে পেরেছ? তাহলে ঠিকই জেনেছ। ভগবান জানেন আমি কি যন্ত্রণা সহ্য করছি। তুমিও জানতে পারবে। আমি? হ্যাঁ, তুমি পরে জানতে পারবে। এখন এখন যা বলবার আছে বলে যাই। এরপর আর সময় পাবো না। নরোত্তম বাবুকে আমি খুন করেছিলাম। কিন্তু কেন? আমার ইচ্ছা ছিল খুনের দায় তোমার উপর চাপিয়ে দিয়ে তোমাকে ফাঁসিতে ঝোলাই। আমি তোমার কি ক্ষতি করেছি কৃতান্ত? তুমি যাকে বিয়ে করতে চেয়েছিলে আমি তাকে ভালোবেসেছিলাম। আমি তক্ষুনি আর কোনো কথা বলতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে কৃতান্ত বলল, সবই তোমাকে খুলে বললাম, আর তোমার অনিষ্ট করতে আসবো না। এই অন্তিম সময় তুমি আমাকে ক্ষমা করো। কৃতান্তের শীর্ণ হাতখানা আমার দু হাতে জোর করে আঁকড়ে ধরলাম। সে বলল, তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ আছে। বলো বলো, সে অনুরোধ তুমি রাখবে? বলো। কি অনুরোধ? আমার একটা প্রিয় জিনিস আছে, সে আমার প্রাণের চাইতেও প্রিয় হয়ে উঠেছে। সেই সাপটা কৃতান্ত হঠাৎ ভয়াবহ পিশাচের মতো হেসে উঠল। সাপ, আমি জানতাম না যে তুমি তার কথাও জানো। তুমি বিশ্বাস করো আর না করো, সে বড় নিরীহ সাপ। আমাকে সে বড় ভালোবাসে। আমি মরলে সে অনাথ হয়ে যাবে। এ আমার প্রাণে সইছে না। তুমি একে যত্নে রেখে দাও। তুমিও একে ভালোবেসে ফেলবে। যদি একে পোষ মানা তোমার পক্ষে সম্ভব না হয়, 1 মাস পর তুমি একে কোনো জঙ্গলে ছেড়ে দিও। এ কাজের দায়িত্বটা তুমি যদি নাও, তাহলে আমি সুখে মরতে পারি। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু কৃতান্ত এমনই কাতর হয়ে আমাকে অনুরোধ করতে লাগলো যে শেষে আমি আর অস্বীকার করতে পারলাম না। তখন সে মৃদু হেসে চোখ বন্ধ করে ফেলল। গোরস্থানের সেই ভগ্ন মসজিদের মধ্যে কৃতান্তের প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গেল। দেখলাম সেই কাঠের ছোট্ট বাক্সটা তার মাথার কাছে রাখা আছে। বাইরে এসে বন্ধুকে বললাম, কৃতান্ত মারা গেল। যতই হোক এককালে বন্ধু ছিল, স্বজাতি। তার নিয়ম মেনে একটা সৎকার হওয়া উচিত। টাকা দিলে আমি ভালোভাবেই সৎকার করে দেবো, কোনো চিন্তা নেই। বেশ, তাহলে এসো আমাদের সঙ্গে, টাকা দিচ্ছি। তবে এখানেও তো কারোর থাকা দরকার। হ্যাঁ দাঁড়ান, আমি লোক ডেকে আনছি। এই বলে সে চলে গেল।
আমরা দুজন অন্ধকারের মধ্যে সেখানেই দাঁড়িয়ে রইলাম। বন্ধু আমাকে বললেন, কি বলল? কথা বলতে পেরেছিল? আমাকে তুমি কিছু জিজ্ঞাসা করো না, সেসব শুনে তোমার কোনো লাভ নেই। তবে তুমি যা বলেছিলে তা ঠিক। কি বলেছিলাম? কৃতান্ত নিজেই খুন করেছিল। কেন করেছিল কিছু বলল? আর কিছু জিজ্ঞাসা করো না। কিছুক্ষণের মধ্যেই সেই আফিমখোর 3-4 জন লোক সঙ্গে নিয়ে এসে বলল, এরা এখানে থাকছে, চলুন। ঘরে একটা ছোট কাঠের বাক্স আছে, সেটা সঙ্গে নিয়ে নাও। সে ভেতর থেকে বাক্সটা নিয়ে এসে আমাদের সঙ্গে চলল। বন্ধু জিজ্ঞাসা করলেন, বাক্সটা কৃতান্তের? হ্যাঁ। কি আছে ওতে? আমাকে ক্ষমা করো, কিছু জিজ্ঞাসা করো না। আর কোনো কথা না বলে আমরা নীরবে হাঁটতে হাঁটতে বাড়ি এসে পৌঁছলাম। আমি যে ঘরে শুতাম বাক্সটা সেই ঘরে রাখতে বললাম। এরপর কৃতান্তের ভালো মতো সৎকারের জন্য আফিমখোরকে 25টা টাকা দিলাম। বন্ধু বললেন, দেখো বাপু, আমরা কাল খবর নেব। যদি ভালো করে সৎকার না হয় তাহলে কিন্তু পুলিশ পাঠাবো। চিন্তা করবেন না, আমার কথার দাম আছে, বুঝলেন? টাকা নিয়ে সে চলে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম বলে শোবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। তারপরে যা ঘটল তা অতি ভয়ানক। কেউ আমার কথা বিশ্বাস করবে সে ভরসা আমার নেই। তখন রাত কত তা আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সভয়ে লাফ মেরে উঠে বসলাম। সারা শরীর ঘামে সপসপ করছে, সর্বাঙ্গ ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? বালিশের নিচে দেশলাই ছিল। অতি কষ্টে কাঁপা কাঁপা হাতে সেটা বার করে আলো জ্বালালাম। কোথাও কিছু নেই। আবার বিছানার ওপর এসে বসলাম। সহসা আমার দৃষ্টি পড়ল কৃতান্তের বাক্সটার ওপর। সারা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। বাক্সটা থেকে চোখ ফেরাতে পারলাম না। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে রইলাম। কে যেন জোর করে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি ধীরে ধীরে বাক্সটার দিকে এগিয়ে গেলাম। তারপর বাক্সের ওপর থেকে চামড়ার পটিটা খুলে ফেললাম। তখন আমি বাহ্যজ্ঞান শূন্য, নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছি। ঘরের মধ্যেই বন্ধ বাক্সের ডালা খুলে ফেললাম। আর সঙ্গে সঙ্গে সেই সাপ মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। আমার নড়বার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল। আর সেই কাল সর্পি ধীরে ধীরে কুণ্ডলি খুলে বাক্সর ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। কিন্তু নিমেষের জন্য আমার চোখ থেকে তার চোখ সরল না। ক্রমে সে আমার শরীর বেয়ে উপরে উঠতে লাগলো। গলা জড়িয়ে আমার মুখের ওপর তার মুখ ছোঁয়ালো। ভয়ে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। একে ছুঁড়ে ফেলবার ক্ষমতা আমার নেই, ইচ্ছেও নেই। সে যতই আমার সারা অঙ্গ জড়িয়ে খেলা করতে লাগলো, ততই এক অভূতপূর্ব আনন্দে রোমাঞ্চিত হতে লাগলাম। সে আনন্দ আমার সহ্য হলো না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আর সেই অজ্ঞান অবস্থার মধ্যে দেখতে পেলাম এ সাপ আর সাপ নেই। কিন্নর লোক থেকে আসা এক লাবণ্য জল অনিন্দ সুন্দরী তরুণী। তার নিষ্কণ্টক পদ্মের ডাঁটির মতো সুকোমল বাহু দিয়ে সবেগে সপ্রেমে আমাকে আলিঙ্গন করে আছে। প্রকৃতই আমি জগৎ সংসার ভুলে গেলাম।
এক অনির্বচনীয় নেশায় বিভোর হয়ে তাকে আমার বুকের ভেতর জড়িয়ে ধরলাম। তখন আমি সম্পূর্ণ অন্য মানুষ। মনে হলো আমি জগতের অধীশ্বর, এ জগতে আমার মতো সুখী আর কেউ নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম পূব আকাশে আলো দেখা দিয়েছে। সর্পিনী ধীরে ধীরে আমার কোল থেকে নেমে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বাক্সের ভেতর ঢুকে পড়ল। আমি মাতালের মতো টলতে টলতে বিছানায় শুয়ে পড়লাম। ক্লান্ত, পরিশ্রান্ত, অর্ধমৃত অবস্থায় পড়ে রইলাম। বেলা হলেও উঠছি না দেখে বন্ধু আমাকে ডেকে তুললেন। কাছে এসে বিস্মিত হয়ে বললেন, কি সর্বনাশ! কি চেহারা হয়েছে তোমার? সারা রাত কি করছিলে? সারা রাত আমি যে পরমানন্দ উপভোগ করেছি, এ মূর্খ তার কি বুঝবে। আয়নায় মুখখানা একবার দেখো দেখি। দেখবার দরকার নেই। হঠাৎ বন্ধুর দৃষ্টি পড়ল আমার সর্পিনীর বাক্সটার ওপর, আর সঙ্গে সঙ্গে ছটফট করে উঠে বললেন, বাপরে, এই যে দম বন্ধ হওয়ার উপক্রম, প্রাণ বেরিয়ে যাচ্ছে। শিগগির বাইরে বেরিয়ে এসো। পরের কষ্টে চিরকাল প্রাণে ব্যথা পেয়েছে, কিন্তু আজ বন্ধুর কষ্টে পৈশাচিক আনন্দ অনুভব করলাম। হাসতে হাসতে বন্ধুর পিছন পিছন বাইরে চলে এলাম। তিনি বললেন, আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত। এবার বুঝতে পেরেছি কেন তোমার চেহারা একদিনে এরকম হয়ে গেছে। ও ঘরে তোমাকে আমি আর থাকতে দেব না। আর আমার এখানে থাকবার প্রয়োজন পড়বে না। কৃতান্তের দেখা তো পেলাম, এবার যাই। আমি সেদিনই আমার প্রাণের চাইতেও প্রিয় চামড়ার পটি লাগানো সেই ছোট্ট বাক্সটা নিয়ে কাশী রওনা দিলাম। বাড়িতে পৌঁছে লক্ষ্য করলাম সকলেই বিস্মিত হয়ে আমার মুখের দিকে তাকাচ্ছে। বুঝতে পারলাম যথার্থই আমার চেহারার একটা পরিবর্তন হয়েছে। দিনে দিনে আমার চেহারা কঙ্কাল সার হতে লাগলো, কিন্তু হৃদয়ে আমি সেই একই রকম তেজোদ্দীপ্ত পূর্ণ যৌবনে ভাসছি। যখন রাত্রে আমার মনোরমা সর্পিনীকে বাক্স থেকে বার করে কোলে তুলে নিই, তখন আমি জগৎ সংসার বিস্মিত হয়ে যাই। সে সুখের বর্ণনা হয় না। একটা জিনিস আগে লক্ষ্য করিনি, পরে দেখলাম দিনের বেলায় আমি কঙ্কালসার কুরূপ, কিন্তু রাত হলেই আমি সুপুরুষ, বলিষ্ঠ, ঠিক আগেকার স্বাভাবিক চেহারা। দিনের বেলা আমি যে কি করতাম তা বলতে পারি না, যেন পশুর অধম নির্মম হয়ে গেছি। দু হাতে পিতৃ সম্পত্তি ওড়াতে লাগলাম। বিবাহের কথা একেবারে ভুলে গেলাম। কেন জানি না একবার আবার আমার দিল্লি যেতে ইচ্ছে হলো। শুধু দিল্লি নয়, দেশ বিদেশে এই সর্পিনীকে বুকে আঁকড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে হলো। নাচ, গান, মদ, ভাং, সংসারের পাপের সমস্ত সহচর আমার চির সহচর হলো। তবে মাঝে মাঝে বোধও জাগ্রত হতো। তখন হৃদয়ে অসহনীয় যন্ত্রণা উপলব্ধি করতাম। তখন মনে হতো, কি ছিলাম, কি হলাম। কৃতান্তের ওপর মর্মান্তিক ক্রোধ জন্মাতো। মৃত্যুকালে এই ভয়াবহ সাপ সে আমাকে দিয়ে গেল কেন? আমি তার কি অনিষ্ট করেছিলাম? এই কালসর্পির জন্য আমি দুঃখ না সুখ, কোনটা যে বেশি উপভোগ করেছিলাম তা আমি বলতে পারবো না। রাতে যখন সে আমাকে জড়িয়ে আমার অঙ্গে অঙ্গে শিহরণ জাগাতো, সে সুখ বর্ণনাতীত, কিন্তু ক্ষণস্থায়ী। রোদেলা সকালে ঘাসের আগায় ঝলমলে শিশির বিন্দুর মতোই স্বল্পায়ু। এসব কথা কাউকে বলতে পারতাম না, বললে কেউ বিশ্বাসও করত না। তাছাড়া
সাপের কথাটা কাউকে বলতে আমার ইচ্ছাও করতো না। তবে ভবিষ্যতে হয়তো কেউ এই অভূতপূর্ব কাহিনীর রহস্য ভেদ করতে পারবেন, এই ভেবে যখন আমি সজ্ঞানে থাকি তখন সমস্ত ঘটনা লিখে রাখি। এখন আমি বাক্স বুকে করে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। আজকাল আমাকে দিল্লি বড় টানছে। সেদিন রেলের কামরায় ভূপেন্দ্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি একবার দিন কয়েকের জন্য আমার কাশীর বাড়িতে ছিলেন। তিনি আমাকে প্রথমে চিনতে পারেননি। তারপর রাত্রে আমার আবার সেই আগেকার রূপ দেখে ঘাবড়ে যান, ভয় পেয়ে গাড়ি থেকে নেমে গেলেন। তবে আমার জীবন কাহিনী আমার মৃত্যুর পর তিনি প্রকাশ করবেন বলে আমাকে কথা দিয়েছেন। আমি জানি তিনি কথা রাখবেন। যাই হোক, আমি দিল্লি এসেছি। টাকার অভাব এখনো নেই, তাই ভালো দেখে একটা বাসা নিয়েছি। তবুও কেন জানি না সেই ভগ্ন গোরস্থানে কৃতান্ত যেখানে মরে গিয়েছিল, প্রতিদিনই সেই গোরস্থানে যাওয়ার জন্যে মন ব্যাকুল হয়ে ওঠে। বুঝতে পারছি দিন ফুরিয়ে আসছে, আর দেরি নেই। তাই আমার কাহিনী আজই ভূপেন্দ্রবাবুর ঠিকানায় পাঠিয়ে দিলাম। হয়তো কয়েকদিনের মধ্যেই সেই গোরস্থানের ভগ্ন মসজিদের দিকে চলে যাব। সুধাংশুবাবুর লেখা এই অভূতপূর্ব কাহিনীটি পড়ে আমার মনের যে কি অবস্থা হলো তা সকলেই বুঝতে পারছেন। তবে এই কাহিনী প্রকাশ করলে পাঠকেরা আমাকে গাঁজার ঠেকের লোক ছাড়া আর অন্য কোনো দোষারোপ করবেন না। সুতরাং এই কাহিনী প্রকাশ্যে এলে আমার কোনো আপত্তি নেই। লোকে বিশ্বাস করুন আর নাই করুন, তাতে আমার কি। তবে সেবার ট্রেনের কামরায় সুধাংশুবাবুর মুখোমুখি হয়ে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, তাতে করে মনে হয় তিনি যা লিখেছেন তা সবই সত্যি সত্যি ঘটেছিল। আবার বইপত্রে এসবও পড়েছি যে উন্মত্ততা রোগে ভুগলে মানুষ কল্পনা চক্ষে নানা রকম বিষয় দেখতে পায়। যা কখনো ঘটেনি তেমন ঘটনাও তাদের জীবনে ঘটেছে বলে তারা মনে করতে থাকেন। সুধাংশুবাবুও কি এমনই কোনো রোগে ভুগছিলেন? যাই হোক, তার সম্পর্কে আর একটু খোঁজখবর না নিয়ে তাড়াতাড়ি এ কাহিনী ছাপাবো না বলে মনস্থ করলাম। চিঠিতে তার কোনো ঠিকানা লেখা ছিল না, তবে পোস্ট অফিসের স্ট্যাম্প দেখে বুঝলাম দিল্লি থেকেই পোস্ট করা হয়েছে। অনুমান করলাম তিনি এখন দিল্লিতেই আছেন। যদি মারাও গিয়ে থাকেন তবে সেখানেই মারা গেছেন। সুতরাং দিল্লি যাওয়াই মনস্থ করলাম। যদি তাকে সেখানে না পাই তাহলে কাশিতে গিয়ে খোঁজ নেব। তার কাশির বাড়ির ঠিকানাও আমি জানি। সেদিন রাত্রেই দিল্লি রওনা দিলাম। দিল্লিতে এসে তার খোঁজ করা শুরু করলাম। এখানে বাঙালি কম, ফলে সুধাংশুবাবুর মতো একজন ধনী ব্যক্তির সন্ধান পেতে খুব একটা পরিশ্রম করতে হলো না, এবং তার বন্ধুকেও সহজেই খুঁজে বার করলাম। তার মুখ থেকে সব কথা শুনলাম। আমার মনে যেটুকু সন্দেহ ছিল তাও দূর হয়ে গেল। তাঁর কাছেই জানতে পারলাম কৃতান্তবাবুর কথা, গোরস্থানে মৃত্যুর কথা সবই সত্যি। বুঝতে পারলাম তার মানে সুধাংশুবাবু উন্মাদ রোগগ্রস্ত হয়ে মিথ্যা কল্পনায় যা তা লিখে যাননি। সুধাংশুবাবুর দিল্লি নিবাসী এই বন্ধুটি বললেন, এবারে তিনি আর আমার বাড়িতে আসেননি। কোথায় উঠেছেন তাও আমাকে কিছু জানাননি। আমিও খানিকটাই অভিমানের বশেই তার কোনো খোঁজ করিনি। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছি ঠিক সেই সময় সেখানে একটি লোক এসে হাজির হলো। রোগা পাতলা চেহারা, আফিম খোরের মতো ঢুলু ঢুলু চোখ। তাকে দেখেই সুধাংশুবাবুর বন্ধু বললেন, এই লোকটি আমাদের কৃতান্তের কাছে নিয়ে গিয়েছিল। লোকটি মৃদু হেসে বলল, আমাকে মনে রেখেছেন দেখছি।
হ্যাঁ, তা তো রেখেছি, কিন্তু আমার কাছে কি দরকার এসেছো বলো? আরে আপনার সেই বন্ধু যিনি সেবার আপনার সঙ্গে এখানে ছিলেন না, হ্যাঁ, কি হয়েছে তার? তিনি তো মারা গেছেন। মারা গেছেন? কোথায় আছেন তিনি? এটাই বড় আশ্চর্যের, বুঝলেন? সেই গোরস্থানের ভাঙা মসজিদের একটা ঘরের ভেতর, যেখানে আপনাদের এক বন্ধু মারা গেছিলেন না, ঠিক সেখানেই তো তিনি মরে পড়ে আছেন। আমি তাকে দেখেই চিনতে পেরেছিল। তখন আপনার কথা মনে এলো, তাই খবরটা দিতে এলো। আমরা এক মুহূর্ত দেরি না করে এই লোকটির সাথে গোরস্থানের দিকে রওনা দিলাম। যাবার পথে সুধাংশুবাবুর বন্ধু তার পরিচিত একজন ডাক্তারবাবুকেও সঙ্গে নিয়ে নিলেন। পৌঁছে দেখলাম গোরস্থানের সেই ভাঙা ঘরের মধ্যে একখানা কম্বলের ওপর কঙ্কালসার সুধাংশুবাবুর দেহ পড়ে আছে। ডাক্তারবাবু পরীক্ষা করে জানিয়ে দিলেন সে দেহে আর প্রাণ নেই। দেখলাম সুধাংশুবাবুর মাথার কাছে সেই চামড়ার পটি লাগানো কাঠের বাক্সটাও পড়ে আছে। এরপর পুলিশ এলো। সুধাংশুবাবুর বন্ধু তার আরও কয়েকজন বন্ধুকে খবর পাঠিয়েছিলেন, তারাও চলে এলেন। পুলিশ মৃতদেহ পরীক্ষার জন্য নিয়ে গেল। জানি না কি মনে করে আমি এক ফাঁকে ওই কাঠের বাক্সটা নিয়ে আমার হোটেলের ঘরে রেখে এলাম। তারপর সবাই মিলে মর্গে গেলাম। পুলিশের ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর কোনো কারণ খুঁজে পেলেন না। তবে সুধাংশুবাবুকে কেউ খুন করেনি কিংবা অপঘাতেও তার মৃত্যু হয়নি, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। অবশেষে তারা মৃতদেহ আমাদের দিয়ে দিলেন। বিধি মেনে আমরা সুধাংশুবাবুর শেষ কৃত্য সম্পন্ন করলাম। সব কিছু মিটতে মিটতে প্রায় সন্ধে হয়ে এলো। আজ রাতটা দিল্লিতেই কাটিয়ে কালই বাড়ির দিকে রওনা দেব মনস্থ করে সুধাংশুবাবুর বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম। পথে দিল্লির চকের মধ্যে এক ফকিরের সাথে দেখা হলো। তাকে দেখেই বেশ তেজস্বী পুরুষ বলে মনে হলো। চোখাচোখি হতেই মনে হলো আলাপ করি। কথায় কথায় তাকে সুধাংশুবাবুর ঘটনাটা বললাম। সব শুনে তিনি মৃদু হাসলেন। তার কাছে সাপের রহস্যটা জানবার জন্য আমি একটু জেদাজেদি করতে লাগলাম। তিনি হেসে বললেন, এক ধরনের কালা জাদু। এক সম্প্রদায়ের জাদুকর আছে, তারাও ফকির সেজে ঘুরে বেড়ায়। জাদুবিদ্যায় সিদ্ধহস্ত, সাক্ষাৎ শয়তানের চেলা। তারা সময় সময় কোনো স্ত্রীলোককে সাপে পরিণত করে শত্রুর ওপর চাপিয়ে দেয়। এই সাপ মোট 3 জনের সর্বনাশ করে তৃতীয় ব্যক্তির সঙ্গেই মারা যায়। এ সাপ আপনার 2 বন্ধুর আগে যদি আরো একজনের সর্বনাশ করে থাকে, তাহলে সে এখন মৃত। আর যদি তা না করে থাকে, তাহলে আরো কোনো একজনের সর্বনাশ করে তবে সে মরবে। সেই কালসর্পির বাক্স যে এখন আমারই হোটেলের ঘরে, সেই কথাটা আর ফকিরকে বললাম না। তাকে প্রণাম জানিয়ে হোটেলে ফিরে এলাম। সাপের রহস্য এখন আমার জানা হয়ে গেছে। শুধু জানা নেই সে এখন জীবিত না মৃত। সাপটা যে বাক্সটার ভেতরে আছে সেটা অনুভব করতে পেরেছি, কিন্তু সে বেঁচে আছে না মরে গেছে তা বুঝতে পারিনি। বাক্সের ডালা না খুললে সেটা বোঝাও যাবে না। ভেতরে ভেতরে একটা কৌতূহল যেন মাথা চাড়া দিচ্ছে। সাপটা জীবিত না মৃত? ধীরে ধীরে কৌতূহলটা অদম্য হয়ে উঠতে লাগলো, আর আমি একটু একটু করে কালসর্পির বাক্সটার দিকে এগিয়ে যেতে লাগলাম। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম 5 কড়িদের গল্প কালসর্পী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, ভূপেন্দ্রবাবু, রঘুনন্দন এবং আফিমখোর অনুপ, কৃতান্ত সঞ্জিত, নরোত্তম বাবু, অরিজিৎ, ইন্সপেক্টর প্রাক্তন পুলিশকর্মী এবং বন্ধু অপু, সুধাংশুবাবু এবং অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে
লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।